think that is not need to be conduct anymore. So let's begin with what is Erasmus Mundus. Erasmus Mundus হচ্ছে ইউ কমিশন দ্বারা ফান্ডেড একটা জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম, এবং এটাকে বলা হয় ফুললি ফান্ডেড স্কলারশিপ প্রোগ্রাম। ওয়াই ইজ দ্যাট? প্রথমে বলি কেন এটা জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম। বাট রিজন হচ্ছে, এটা হচ্ছে তুমি যখন এই স্কলারশিপটা পাবা তখন তোমাকে একের অধিক দেশে পড়াশোনা করতে হবে। এর মোবিলিটি স্কিম থাকে এখানে। তুমি একটা বিষয়ে মাস্ট দেশে মুভ করা লাগবে, হয়তো বা ফার্স্ট ইয়ার এক দেশ, সেকেন্ড ইয়ার এক দেশ, অথবা আমার প্রোগ্রামের মতো এক এক সেমিস্টার এক এক দেশে। সো এই কারণে এটাকে জয়েন্ট মাস্টার্স বলা হয়। এবং যখন তুমি ডিগ্রি পাবা তখন তোমার সার্টিফিকেটে তুমি যে যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছো সেই সেই ইউনিভার্সিটির নাম উল্লেখ থাকবে। আর ফুললি ফান্ডেড কেন বলা হয় এই প্রোগ্রামটাকে? ফুললি ফান্ডেড বলার একটা রিজন হচ্ছে, এই প্রোগ্রামটা শুধুমাত্র তোমাকে যে টিউশন ফি পুরোপুরি ফ্রি করে দিবে সেটাই না, তোমাকে মান্থলি প্রতি মাসে একটা করে স্টাইপেন্ড দেওয়া হবে। কিছু কিছু প্রোগ্রাম, যেমন আমার প্রোগ্রামে আমাকে ইভেন বিমান ভাড়া বা প্লেন ফেয়ার পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। ইয়ারলি ৩,০০০ ইউরো করে, ২ বছরে ৬,০০০ ইউরো। বাংলাদেশি কারেন্সিতে আই ডোন্ট নো, এটা এখন ১,০০০ ইউরো সম্ভবত ১,৪০,০০০-এর মতো। তো বুঝতে পারতেছো কত বড় অ্যামাউন্ট দিয়ে এত টাকা বিমান ভাড়া লাগেও না, তুমি এই টাকাটা পেয়ে যাচ্ছ। কিছু কিছু, এটা অবশ্য প্রোগ্রাম টু প্রোগ্রাম ওয়াইজ ভেরি করে, কিছু কিছু প্রোগ্রাম দেয়, কিছু কিছু প্রোগ্রাম দেয় না। বাট তুমি একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ যদি পেতে পারো, এটা অন্ততপক্ষে আমি শিওর করে বলতে পারি যে তোমাদের কোনো টাকা পয়সা বাড়তি খরচ লাগবে না। তো এটাই হচ্ছে ইরাসমাসের সবচেয়ে বড় সুবিধা। সো আর কি কি সুবিধা পাওয়া যেতে পারে ইরাসমাস থেকে? মান্থলি স্টাইপেন্ডের কথা বললাম, এটা 1,000 ইউরো থেকে নতুন নতুন প্রোগ্রামে মান্থলি 1,400 ইউরোস বা 1,400 ইউরোর মতো, বাংলাদেশি কারেন্সিতে অলমোস্ট 2 লাখ টাকার কাছাকাছি তোমরা পেতে পারবা। তোমাকে ভালো 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 ইউরোপের অন অফ দা ভালো ভালো ইউনিভার্সিটি যেগুলো আছে ম্যাক্সিমাম গুলারই যদি পজিশন বলো, যদিও বাইরে এগুলো ম্যাটার করে না, বাট বাংলাদেশে সবাই একটু ইউএস র্যাঙ্কিং নিয়ে একটু ঘাটাঘাটি করে, এগুলো 500-600-র ভিতরেই আছে। আমি প্রথম যে ইউনিভার্সিটিতে ছিলাম ফিনল্যান্ডে, আল্টো ইউনিভার্সিটি, সেটাও বেশ ভালো, 100 বা 110-এর মধ্যেই ছিল। এবং আরেকটা বেনিফিট হচ্ছে, যেমন আমার প্রোগ্রাম এটা প্রায় 12 বছরের একটা পুরানো প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমি হচ্ছে 12 ব্যাচের স্টুডেন্ট। তো অনেক সিনিয়র আছে যারা ইতিমধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। এই যে গ্রাজুয়েশনটা তারা যে কমপ্লিট করলো, এর মাধ্যমে তোমরা একটা সিনিয়রদের হেল্প পাবা। সিনিয়ররা অনেক সময় অনেক জায়গায় পিএইচডি তে চলে যায়, অনেক বড় বড় রিসার্চ অর্গানাইজেশন থাকে। আমাদের সিনিয়ররা আছে, কেউ কেউ বেলজিয়ামের আইমেকে আছে, কেউ জার্মানি ফ্রন্ট হপারে আছে, ফিনল্যান্ডের ভিটিটিতে আছে। তাদের কাছ থেকে গাইডলাইন্স পাওয়া যায় যে এক এক পিএইচডির জন্য বা জবের জন্য, ইন্ডাস্ট্রিয়াল জবের জন্য কি কি করা দরকার, যেগুলো তোমরা আগে থেকেই আগে ভাগে শুরু করতে পারবা। হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করে দিবে। আমি একটা মজার কথা বলি, আহ ২টা মজার বিষয়টা বলি। প্রথম তো হচ্ছে, আমার সাথে যারা যারা আসছে এর মধ্যে একটা স্টুডেন্ট টাইফয়েড আক্রান্ত হয়ে গেছে আসার পরপরই, এবং তার প্রায় কয়েক লাখ টাকা চিকিৎসা পাতি খরচ হয়েছে, প্রায় বাংলাদেশি কারেন্সিতে ৫-৬ লাখ টাকা পুরোটা হেলথ ইন্স্যুরেন্স কভার করে দিছে। কারেন্ট ইয়ারে আমাদের এআইবি থেকে সম্ভবত মুশফিক ছেলেটার নাম, সে ড্রিমে চান্স পাইছে না জানি ইপিকো প্লাস, সে এসে হাত ভেঙে ফেলছে, ওর সার্জারি হয়েছে, সেটাও হেলথ ইন্স্যুরেন্স কভার করে দিছে। তো এই জিনিসগুলা তোমরা যদি নিজেরা পড়াশোনা করতে যাও কোথাও নিজেদের টাকায়, এই হেলথ ইন্স্যুরেন্সটা কিন্তু তোমরা সহজে পাবা না, কিন্তু এটাও হচ্ছে ওরা কভার করে দিছে। কালচারাল এক্সপ্লোরেশন, অবভিয়াসলি তুমি যখন ইউরোপে থাকবা, ইউরোপ আমাদের সাউথ এশিয়ার মতো না যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে পারবো না, ভিসা লাগবে, নাথিং লাইক দ্যাট। তোমরা জাস্ট এ সেকেন্ড।
ওকে, সরি ফর দ্য ইন্টারাপ্ট। তো যেখানে বলতেছিলাম কালচারাল এক্সপ্লোরেশনও তোমরা করতে পারবা। আমি ফিনল্যান্ডে যখন ছিলাম আমি এস্তোনিয়া গিয়েছি, সুইডেন গিয়েছি, এখন হাঙ্গেরিতে আছে। আমি সেখান থেকে অস্ট্রিয়া সকালবেলা গিয়ে বিকাল ভিয়েনা ঘুরে টুরে বিকালবেলা এসে পড়ছি। উইকেন্ড যখন আসবে তোমরা চাইলে ইউরোপের বিভিন্ন দেশ, বিভিন্ন কালচারাল সাইট গুলা গিয়ে দেখে আসতে পারবা। এই জিনিসগুলা হয়তো বা ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়া গেলে পাচ্ছ না, কিন্তু ইউরোপে এই সুবিধাটা আছে এবং খুবই খুবই আমি বলবো চিপ অপশন। 20 ইউরো বলতে প্রায় বাংলাদেশি কারেন্সিতে 3000 টাকার মতো। সকালবেলা যাবা রাউন্ড ট্রিপ, বিকালবেলা এসে পড়বো। এই কালচারাল এক্সপ্লোরেশনটা তুমি পাচ্ছ। তো এখন আসি যে টাইম পিরিয়ডটা কিভাবে, অ্যাপ্লিকেশন প্রসেস যখন শুরু করবা কিভাবে শুরু করবা, কি থাকতে হবে, কি কি ডকুমেন্ট থাকা লাগবে। আমি যে টাইম পিরিয়ডটা দেখাচ্ছি সেটা হচ্ছে যারা ইউজুয়ালি গ্রাজুয়েশন কমপ্লিট করবে বা গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে বা ফাইনাল সেমিস্টারে আছে তাদের জন্য। ইয়াসমাসের যে অ্যাপ্লিকেশনটা সেটা সহসায় শুরু হয় হচ্ছে প্রোগ্রাম টু প্রোগ্রামে ভেরি করে, বাট ইন জেনারেলি ডিসেম্বর 1 তারিখ থেকে অনেক প্রোগ্রাম স্টার্ট করে দেয়। ডিসেম্বর 1 তারিখ থেকে শুরু হয়, সেটা যেতে 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 বিভিন্ন প্রোগ্রামে মার্চ এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত থাকে। তো তুমি যদি সেপ্টেম্বর কিংবা অক্টোবরের মধ্যে আইএলটিএস, টোফেল এগুলো দিয়ে ফেলো, যে ল্যাঙ্গুয়েজ স্কিল যেটা লাগে সেটা যদি দিয়ে তোমার রেজাল্ট যদি রেডি হয়ে যায়, তুমি এক ধাপ এগিয়ে গেলা। অক্টোবর মাস বা নভেম্বর মাসের মধ্যে চেষ্টা করবা তোমার যে ডকুমেন্ট গুলা দরকার লাগবে সেগুলো যাতে তৈরি থাকে। অবভিয়াসলি বাই দ্যাট টাইম তোমার সার্টিফিকেট রেডি হলে ভালো, অথবা কিছু কিছু প্রোগ্রামে সিটিজেনশিপ সার্টিফিকেট চেয়ে বসে থাকে, যে জিনিসটা আমার মাস্টার্স প্রোগ্রামে এসএসআইএস এ চাই নাই বা ট্রেম প্লাসে চেয়েছিল। সেটা আমি হচ্ছে সিটি কর্পোরেশনের কমিশনারের কাছ থেকে নিয়েছিলাম। এছাড়া আরো কিছু ডকুমেন্ট থাকে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ড্রিম নামের একটা প্রোগ্রাম আছে, সেখানে সম্ভবত তারা অ্যাটেস্টেড সার্টিফিকেটের মধ্যে অ্যাটেস্টেড কপি চায়। এগুলো হচ্ছে তোমাদের দেখে দেখে রেডি করে রাখতে হবে অক্টোবর মধ্যে। নভেম্বরের মধ্যে যদি দেরি হয় তারপর আমি বলবো যে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে সব যদি শেষ করে ফেলতে পারো খুবই ভালো। বাই দ্যাট টাইম আমি তোমাদেরকে পরবর্তীতে দেখাবো যে কিভাবে ওয়েবসাইট থেকে খুঁজে 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 প্রোগ্রাম বের করতে হয়। এখন নভেম্বর মাসের ভিতরে তোমরা ওয়েবসাইটে ঢুকবা, অক্টোবরের মধ্যে যদি ফাইনালাইজ করে ফেলতে পারো আরো ভালো। কোন কোন মাস্টার্স প্রোগ্রাম গুলা তোমাদের জন্য ক্রুশাল বা তোমাদের সাথে মিলে যায় বা তোমাদের ইন্টারেস্ট আছে। আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অবভিয়াসলি আমার রিনিউয়েবল সেক্টর থাকতে পারে, পাওয়ার সেক্টর থাকতে পারে, টেলিকমিউনিকেশন সেক্টর থাকতে পারে, ইলেকট্রনিক্স সাইট থাকতে পারে। তো এইভাবে বিভিন্ন মাস্টার্স প্রোগ্রাম আলাদা আলাদা করে দেওয়া থাকে ইরাসমাসের ক্যাটালগ ওয়েবসাইটে। তুমি খুঁজে খুঁজে বের করবা যে কোন কোন মাস্টার্স প্রোগ্রাম তোমার জন্য তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা, তোমার বা তোমার পড়তে ভাল লাগে। সেগুলোতে তোমরা অ্যাপ্লিকেশনের ডেডলাইন কি, কবে শুরু হবে, কবে শেষ হবে, কি কি রিকোয়ার্ড ডকুমেন্ট চেয়ে বসে আছে সেগুলো সব রেডি করে রাখবা। ডিসেম্বর যখন আসবে তোমরা অ্যাপ্লিকেশন প্রসিডিউর স্টার্ট করে দিবা। আচ্ছা, একটা এবার আসি যে কিছু এডিশনাল ইনফরমেশন, যে আহ, অনেকের একটা ভয় থাকে যে কিছু কিছু মাস্টার্স বা কিছু কিছু দেশ আছে যেগুলো হচ্ছে আফটার গ্রাজুয়েশন করার পর তারা নাকি সময় দেয় দেশে চলে যাওয়ার জন্য, তারা রাখতে চায় না। এটা সত্যি। ব্রিটেনে হয়তো বা দেয় কি দেয় না আমি জানি না, বাট ইরাসমাসে এমন কিছু না। এটাও কান্ট্রি টু কান্ট্রি ওয়াইজ ভেরি করে। আমার প্রোগ্রাম কান্ট্রি হচ্ছে ফিনল্যান্ড, নরওয়ে, হাঙ্গেরি। আমি জব পেয়ে গেলে তারা আমাকে কোনো বাধা দিবে না তাদের দেশে থাকতে। জাস্ট এটা হচ্ছে আফটার গ্রাজুয়েশন তুমি সেখানে জব করতে পারবা, তুমি সেখানে সেটেল হতে পারবা, ইটস আপ টু ইউ। আরেকটা হচ্ছে যেটা বড় একটা সুবিধা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে কোনো টাকা পয়সা লাগে না। অনেকে ভাবে যে টাকা পয়সা লাগে, ইউএস এর অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে টাকা পয়সা লাগে না। এরাসমাসে একটা পয়সাও লাগে না। অন্ততপক্ষে আমি যতদিন, আমি 2023 সালে অ্যাপ্লিকেশন করেছি, আমার একটা পয়সাও নষ্ট হয়নি এবং আমি যতটুকু পারি
আমি যতগুলো পারি, আমার আগের বছর পর্যন্ত সর্বোচ্চ একটা স্টুডেন্ট 3টা বেশি মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারতো না। আমার বছর থেকে সেটা ওপেন হয়ে গেছে। আমি প্রায় 7টা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করেছিলাম, 2টাতে আলহামদুলিল্লাহ পেয়েও গেছিলাম। তারপরে পার্ট টাইম জবের কথা যদি বলি, এটা হচ্ছে কান্ট্রি টু কান্ট্রি ওয়াইজ ভেরি করে। ফিনল্যান্ডে আমার আরপির যে রুলস রেগুলেশনে সেখানে আমাকে বলা ছিল যে আমি উইকলি কত ঘন্টা কাজ করতে পারবো, বাট তোমাদের দরকার লাগবে না এই কারণে যে তোমরা যারা স্কলারশিপ পাবে, ইনশাল্লাহ সবাই পাবা, তোমাদের মান্থলি একটা স্টাইফেন্ড দেওয়াই থাকবে। তো যারা ইরাসমাসে পড়াশোনা করে তারা চেষ্টা করে মেইন ফোকাসটা পড়াশোনায় রাখতে। পার্ট টাইম জবের কোনো প্রয়োজন হয় না। প্রফেশনাল এক্সপিরিয়েন্স মাস্টার্স এর আগে দরকার কিনা, আমি বলবো ইরাসমাসে দরকার নেই। জার্মানি ডাচ স্কলারশিপে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর দরকার হয়। সুইডিশ এসআই স্কলারশিপে প্রায় অ্যাজ ফার এজ আই রিমেম্বার 3000 আওয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর দরকার হয়, বাট ইরাসমাসের জন্য কোনো ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে না। ইভেন যেসব স্টুডেন্টরা আছে যারা ফাইনাল ইয়ারে ফাইনাল সেমিস্টার আছে, তারাও পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারে। তারপরে সিলেক্টিং দ্য রাইট প্রোগ্রাম, এটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করব যে কিভাবে একটা রাইট প্রোগ্রাম সিলেক্ট করতে হয় তোমাদের জন্য। আসি কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগে সাবমিশনের জন্য। অবভিয়াসলি ফার্স্ট অফ অল বিএসসি সার্টিফিকেট এন্ড ট্রান্সক্রিপ্ট। দ্বিতীয়ত আইএলটিএস সার্টিফিকেট। কোনো কোনো প্রোগ্রামে টোফেল আইএলটিএস দুইটাই অ্যাকসেপ্টেড। কোনো কোনো প্রোগ্রামে ইভেন এমওআই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেটাও পর্যন্ত অ্যাকসেপ্টেড হয়। তবে আমি বলবো আইএলটিএস দিতে, কারণ আইএলটিএস দেওয়া মানে তোমার জন্য সকল প্রোগ্রাম ইভেন সকল মাস্টার্স তোমার জন্য খুলে যাওয়া। আইএলটিএস কে ভয় পাইলে চলবে না, এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন করতে যাও না, আমি বলবো আইএলটিএস দাও। আইএলটিএস দিলে তোমার জন্য সবকিছু, পুরো দুনিয়া তোমার জন্য খুলে যাবে। পাসপোর্টের কপি সাবমিট করা লাগে। ইউরোপাস সিভি একটা সাবমিট করতে হয়। ইউরোপাস সিভির ক্ষেত্রে হয়তো আজকে আমি কথা বলতে পারবো না, এটা অনেক টাইম কনজিউমিং একটা টপিক। হয়তো আমি তোমাদের বলবো যে ইউটিউবে অনেক ইউরোপাস সিভির ভিডিও দেওয়া আছে। ইভেন আমাদের ইরাসমাস মুন্ডাস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে ঢুকলে প্রায় অনেক সেমিনার দেওয়া থাকে, সেখানে ইউরোপাস সিভি কিভাবে বানাতে হয় সেই সব নিয়েও সেমিনার আছে, সেগুলো একটু দেখে নিতে পারো। 2টা রেকমেন্ডেশন লেটার, আমি যতগুলো প্রোগ্রাম অ্যাপ্লিকেশন করছি ম্যাক্সিমামই 2টা রেকমেন্ডেশন লেটার লাগে, যেগুলো তোমরা ফ্যাকাল্টিদের কাছ থেকে নিতে পারবা। এসওপি বা মোটিভেশন লেটার, সেটা নিয়ে আমি আজকে তোমাদের কথা বলবো। এসওপি বা মোটিভেশন লেটার কি, কিভাবে লেখা লাগে, কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এই মোটিভেশন লেটারটা নিয়ে পরে ডিসকাস আসতেছে। আদার্স ডকুমেন্ট, ওই যে বললাম যে কোনো কোনো প্রোগ্রামে সিটিজেনশিপ সার্টিফিকেট চেয়ে বসে থাকে, ম্যাক্সিমাম প্রোগ্রামে চায় না, কোনো কোনো প্রোগ্রামে চায় অন্য সার্টিফিকেটসও চেতে পারে। আর হচ্ছে কিছু কিছু প্রোগ্রামে তোমাকে অ্যাপ্লিকেশন করার সময় বলে দেয় যে তোমাকে 7 মিনিটের বা 10 মিনিটের বা 5 মিনিটের তোমার সম্পর্কে একটা স্মল প্রেজেন্টেশন সাবমিট করো। এগুলোর ভিতরে ইনস্ট্রাকশন দেওয়া থাকে কখনো কখনো যে তুমি কি নিয়ে পড়াশোনা করছো, কি কি কাজ করছো, এগুলো নিয়ে একটু বলো। তো এছাড়া অন্য জায়গায় কখনো কখনো বলা থাকে যে এমন কোন জিনিসটা আছে যেটা তোমাকে এই প্রোগ্রামে আসার জন্য মোটিভেশন ক্রিয়েট করে দিচ্ছে। আচ্ছা, এবার আসি যে স্ট্রেংথ এবং উইকনেস। ইরাসমাসে স্ট্রেংথ কি, উইকনেস কি। সবার প্রথমে সবার যে ভয়, এটা ভাই আমার লো সিজিপিএ, আমার আমার কি হবে ইরাসমাস। সিজিপিএ বেশি থাকা অবশ্যই একটা অ্যাডভান্টেজ। সিজিপিএ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট অনলি ফ্যাক্টর না, সেটা নিয়েও আমি ডিসকাস করব। সিজিপিএ এর কথাটা যদি বলি, কিছু কিছু প্রোগ্রামে সিজিপিএ চেয়ে অনেক হাই সিজিপিএ চেয়ে বসে থাকে। ওয়েল ওইসব প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করা যাতে সিজিপি একটু মানে খারাপের দিকে আছে, তাদেরকে বলবো অ্যাপ্লিকেশন করা মানে টাইম লস। এর চেয়ে ভালো এমন এমন কিছু প্রোগ্রাম আছে যেখানে সিজিপিএ খুব বেশি একটা ম্যাটার করে না, সেই জায়গায় অ্যাপ্লিকেশন করে ফেলতে পারো। ফর এক্সাম্পল আমার প্রোগ্রামে যদি বলি, আমরা 3জন বাংলাদেশি আসছি, আমারটা বাদ রাখলাম আমার সিজিপিএ, আমার সাথে একজন আসছে যে আর সিজিপিএ 4/4। এখন কেউ যদি ওর কাছ থেকে শুনতে চায় ইরাসমাসের গল্প, আর যখন একবার শুনবে যে ওর সিজিপিএ 4/4, তার সকল ইচ্ছা, তার মোটিভেশন ওইখানেই শেষ। সে মনে করবে আমার তো 3.8ও না, আমার তো 3.7ও না, আমার কি হবে। আবার আরেকজনের আসছে, আমাদের সিনিয়র একজন আসছে, ওনার সিজিপিএ 3.42।
খারাপ বলবো না, বাট মিডিয়াম লেভেলে সিজিপি আছে, উনি কিন্তু পেয়ে গেছে। সো আমি বলবো অ্যাপ্লিকেশন করার সময় কি রিকোয়ারমেন্টস গুলো ভালো মতো চেক করতে হবে। অনেক অনেক অ্যাপ্লিকেশনে সিজিপিএ চেয়ে বসে থাকে প্রায় 60% মার্ক। এই মার্কিংটা নিয়েও তোমাদের সাথে আমি ডিসকাস করব। মার্কিংটা নিয়ে ডিসকাস করব, মার্কিং কিভাবে করে ওরা। ম্যাক্সিমাম প্রোগ্রামের কম, ইন জেনারেল ফরম্যাট সেম থাকে। রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমি আগে বলছি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলে সমস্যা নেই, যদি থাকে তাহলে কি হবে। ফর এক্সাম্পল, রেন প্লাসে রিনিউয়েবল এনার্জি নিয়ে পড়াশোনা করা হয়। এখন কেউ যদি বাংলাদেশে রিনিউয়েবল এনার্জি সেক্টর বা পিভি প্যানেলের উপর কাজ করে থাকে, তার রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যে মার্কিংটা থাকে সেখানে সে ফুল মার্ক পাবে। কেউ বায়োমেডিকেল সেক্টরে কাজ করছে, বায়োমেডিকেল রিলেটেড মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করছে, সে একটা অ্যাডভান্টেজে থাকবে। এসওপি, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক প্রোগ্রামে এসওপি অনেক হাই পয়েন্টস ক্যারি করে। আর এসওপি তে আমরা সবচেয়ে বেশি ভুল করি, কি ভুল করি সেটা নিয়েও ডিসকাস করব। আর পাবলিশ সাম পেপার, পেপার যদি ভালো কিছু পেপার থাকে, যেমন আমি একটু আগে বললাম যে আমাদের একজন সিনিয়র ভাই আছেন, উনি 3.42 নিয়ে ইরাসমাসে চান্স পাইছে, বাট ওনার পেপারটা ছিল খুবই ভালো। ওনার যখন ইন্টারভিউতে ওনার পেপারটা নিয়ে জিজ্ঞাসা করছে, ওদের খুবই পছন্দ হয়েছে। একটা মাত্র পেপার পাবলিশ করছে, একটা পেপারই হচ্ছে ওনার লাইফ চেঞ্জ করে দিয়েছে। তো পাবলিশ করা এবং পেপার যে বিষয় করছো, মেশিন লার্নিং এর উপর করছো, মেশিন লার্নিং রিলেটেড মাস্টার্স প্রোগ্রাম অ্যাপ্লিকেশন করে বসো, এগুলা তোমাকে একটা ভালো অ্যাডভান্টেজ দিয়ে দিবে। আচ্ছা, এখানে আমি কিছু আরো লিস্ট করে দিছি। হোপফুলি যারা আছে, আনাস আছে, অয়ন আছে, তারা তোমাদের সাথে এই পিডিএফ গুলো শেয়ার করে দিবে, বা তোমরা এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এটা জাস্ট ইনফরমেশন দিলাম যে ইরাসমাস মুন্ডো স্কলারশিপ ছাড়া ওয়ার্ল্ডে আরো অনেক ফুলি ফান্ডেড স্কলারশিপ আছে। আমি পার্সোনালি যে 4 নাম্বার স্কলারশিপটা দেওয়া আছে সাউথ কোরিয়া জিএসটি স্কলারশিপ, সেখানে অ্যাপ্লিকেশন করছি, ইরাসমাসে করছি, আমি নর্ডিক মাস্টার্সে করছি, আমি ফিনল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লিকেশন করছি, আমি সৌদি আরবেও স্কলারশিপ মানে কিং ফাহাদ ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য নিজেরে রেডি করতেছিলাম। জিএসটি স্কলারশিপ পাই নাই, মন খারাপ হয়ে গেছিল যে আরে সাউথ কোরিয়াতে হয় নাই, আর ইউরোপে কি হবে, ইরাসমাসে ঠিকই 2টা পেয়ে গেছি। তো এরকম অনেক স্কলারশিপ আছে। এই ডেডলাইন গুলো 2023 সালে আমি যখন হচ্ছে অ্যাপ্লিকেশন করতেছিলাম, এই লিস্টটা আমি পেয়েছি লিঙ্কডইন থেকে। তোমরা এই স্কলারশিপ গুলো দেখতে পারো। ইরাসমাস ছাড়াও অনেকেই আছে, যে আমি তো বলবো ইরাসমাস ওয়ার্ল্ডের টপ 5 স্কলারশিপের মধ্যে পড়ে কিনা সন্দেহ আছে। ডাচ স্কলারশিপ আরো বেশি প্রেস্টিজিয়াস। ইউরোপে সব, ইউএসএ তে আর্লি বার্ড স্কলারশিপ আছে, ওইগুলো একটু ঘাটাঘাটি করো। শুধুমাত্র ইরাসমাস নিয়ে পড়ে থেকো না, ইরাসমাসের পাশাপাশি আরো আরো অনেক স্কলারশিপ আছে, এবং দেখো পুরা বছর জুড়ে ডিফারেন্ট ডিফারেন্ট ডেডলাইন বিভিন্ন স্কলারশিপের, এবং প্রত্যেকটা স্কলারশিপ সম্পর্কে বেসিক আইডিয়া ইউটিউবে দেওয়া আছে, একটু জাস্ট ভিডিওগুলো দেখলেই হবে। এখানে ডিফারেন্ট স্টেজ দেওয়া আছে, যেগুলো হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো। আমি নিজে ওয়েবসাইট খুলে দেখাচ্ছি। আচ্ছা, ইরাসমাস স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য কিভাবে স্টার্ট করবা? সবার প্রথমে যে জিনিসটা করবা সেটা হচ্ছে তোমরা কোন কোন মাস্টার্স প্রোগ্রাম খুঁজবে। প্রথমে হচ্ছে ইরাসমাস মুন্ডোস ক্যাটালগ, এই যে লেখা আছে ক্যাটালগ, এটা লিখে একটা সার্চ দিবে। এখানে যে ওয়েবসাইটটা আছে সেখানে ঢুকবে, ঢুকে এখানে আছে দা সার্চ দা কোর্স ক্যাটালগ। ধরো এখানে আমি ঢুকলাম। ভাইয়া স্লাইডটা হুম, স্ট্যাক হয়েছে, মানে আপনার শুধু স্লাইডে শেয়ার হচ্ছে, অন্য কিছু শেয়ার হচ্ছে না। ওয়েট আ সেকেন্ড। হ্যাঁ, এবার ঠিক আছে ভাই। আরো একটা মিনিট, আমি কি শুধুমাত্র স্ক্রিন দিলাম না উইন্ডোজ দিলাম? ফুল স্ক্রিন তো দিয়েছি। এবার দেখো তো ওয়েবসাইট দেখা যাচ্ছে কিনা কোনো। জি ভাইয়া, আমি দেখা যাচ্ছে। এখন গুগলের পেজটা দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, সরি একটু ইন্টারনেট স্লো এখানে।
হাঙ্গেরির অবস্থা তো বেশিও ভালো না। যাই হোক, প্রথমে সার্চ ইঞ্জিনে গিয়ে ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ লিখে সার্চ দিবা। কেউ চাইলে স্ক্রিন রেকর্ড করে রাখতে পারো বা লিখে রাখতে পারো, কোনো সমস্যা নাই। ক্যাটালগ সার্চ করার পরে এই যে ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটে প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেখানে ঢুকবে, এই ক্যাটালগে। আচ্ছা, এখানে ঢোকার পরে সার্চ দ্য কোর্স ক্যাটালগ এখানে যাবে। এখান থেকে তোমরা কিওয়ার্ডস লিখে, প্রোগ্রামের নাম জানলে কিওয়ার্ডস লিখে এখান থেকে সার্চ দিতে পারবা। ডিউরেশন, ক্রেডিটস, কান্ট্রি, কোথায় কোন ইউনিভার্সিটি তোমার চয়েস করা, কোন ইউনিভার্সিটি আছে কিনা সেগুলো নিয়ে তুমি সার্চ করতে পারবে। বাট আমি বলবো এখান থেকে শুধুমাত্র একটা জিনিস চুজ করতে, এটা হচ্ছে ফিল্ড অফ স্টাডি। ফর এক্সাম্পল আমার জন্য ধরো ইনফরমেশন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এটা আমার জন্য মিলে। কেউ কেউ লতে যায়, কেউ কেউ হিস্টোরিতে যায়, কেউ জিও পলিটিক্স না কি জানি, এটা আমি জানি এনভায়রনমেন্টাল জিও সায়েন্সে যায়। আমাদের ক্ষেত্রে মানে ইঞ্জিনিয়ার যারা, তাদের ক্ষেত্রে ইনফরমেশন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং হচ্ছে মেইন। তো সেটা দিয়ে তারপরে সার্চ করবা। এই সার্চ করার পরে এই যে প্রোগ্রাম গুলো আসলো, মেকাট্রনিক্স, ইরাসমাস মুন্ডাস কোর্স ইন মেকাট্রনিক্স, মাস্টার সায়েন্স ইন ইমেজিং এন্ড লাইট ইন এক্সটেন্ডেড রিয়ালিটি, এগুলো 705 ভাইয়া একজনের সম্ভবত আনমিউট হয়ে গেছে, একটু মিউট করেন প্লিজ। আচ্ছা, ইন্টেলিজেন্ট ফোটোনিক্স, এরকম অনেক মাস্টার্স প্রোগ্রাম আছে। কেউ ধরে ইলেকট্রিক ভেহিকল প্রপালশন, এই যে ইপিকো প্লাসে এবার আমাদের এআইবি 2 জন চান্স পাইছে। কেউ ইভিতে, ইভি টেকনোলজিতে পড়াশোনা করতে গেলে সেখানে যাইতে পারে, মেকানিক্সে পড়তে পারে, স্মার্ট সিটিস এন্ড কমিউনিকেশন, এগুলো সবকিছুতে পড়তে পারে। ফর এক্সাম্পল আমার একটা খুব পছন্দের প্রোগ্রাম ছিল ড্রিম। এই ড্রিম হচ্ছে, এটা লিখে যদি সার্চ দেই, এই প্রোগ্রামটা হচ্ছে ইউরোপিয়ান মাস্টার্স ইন ডাইনামিক অফ রিনিউয়েবল বেসড পাওয়ার সিস্টেমস। প্রত্যেকটা প্রোগ্রামের শর্ট ফর্ম লেখা থাকে ড্রিম। যেমন আমি দেখিয়েছিলাম, এই যে আমি যে 2টা প্রোগ্রামে চান্স পেয়েছি, একটা হচ্ছে এসএসআইএস আর একটা হচ্ছে র্যাম প্লাস। এসএসআইএস এর ফুল ফর্ম হচ্ছে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট ইন্টারন্যাশনাল মাস্টার্স ইন স্মার্ট সিস্টেম ইন্টিগ্রেটেড সলিউশন। বা র্যাম প্লাস এর হচ্ছে ফুল ফর্ম মাস্টার্স ইন রিনিউয়েবল এনার্জি ইন মেরিন এনভায়রনমেন্ট। ড্রিম হচ্ছে এই পুরো মাস্টার্স প্রোগ্রামের শর্ট ফর্ম। তোমরা যদি সরাসরি মাস্টার্স প্রোগ্রামের কিওয়ার্ডস লিখে এখানে সার্চ দাও, সরাসরি পেয়ে যাবে। এখানে 2টা ওয়েবসাইট আছে, উপরে একটা নিচে একটা। দোনোটা ওয়েবসাইটে খুলবা। প্রথমে হচ্ছে এ ওয়েবসাইটে ঢুকবা। এ ওয়েবসাইটে দেখো এই প্রোগ্রামটা কোন সালে স্টার্ট হয়েছে, কোন সালে শেষ হবে, সব ডিটেলস দেওয়া আছে এখানে। কয়টা আচ্ছা দেশ ভাইয়া, কভার করবে। সিএসসি থেকে পাশ করে কি ইবিতে পড়া যাবে? আমি সেটা নিয়ে হচ্ছে অবশ্যই কথা বলবো। আমি দেখতেছি, তোমার কোশ্চেন অ্যান্সার দিতেছি, দাঁড়াও আমি লিখে রাখি। সিএসসি থেকে, ওকে। এখানে যে জিনিসটা দেখবা প্রথমে, সেটা হচ্ছে যেমন এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে 2027 সালে। 2025 সালে যেসব স্টুডেন্ট গুলো গেল, এবার এবার যারা আসছে তারাই হচ্ছে এই প্রোগ্রামের শেষ ব্যাচের স্টুডেন্ট। এই প্রোগ্রামটা 2027 সালে শেষ হবে এবং এই স্টুডেন্ট যারা এবছর গেল তাদের দ্বারা এই প্রোগ্রামটা শেষ হবে। এই বছরেই সবশেষ ফুল ফান্ডেড স্কলারশিপ অফার করা হবে। আগামী বছর আর ফুল ফান্ডেড অফার করা হবে না। আগামী বছর যেটা অফার করা হবে সেটা হচ্ছে সেলফ ফান্ডেড। ইরাসমাস সেলফ ফান্ডেড দের জন্য না, খুবই এক্সপেন্সিভ এক দেশ থেকে আরেক দেশ ঘুরে বেড়ানো। তোমরা সবার প্রথমে যে কোনো প্রোগ্রাম চয়েস হোক বা না হোক, যেটাতে অ্যাপ্লিকেশন করবা, আগে এই ওয়েবসাইটে ঢুকে দেখে নিবা যে প্রোগ্রামের ডিউরেশন আছে কি না। ফর এক্সাম্পল আমি যদি আরো একটা প্রোগ্রাম দেখি, নিচের ওয়েবসাইটটার লিঙ্কটা হচ্ছে ডেট গুলো দেখার টাইম শুরু। এই যে যেমন দেখো, এই প্রোগ্রামটা শুরু হয়েছে গত বছর, শেষ হবে 2030 সালে।
2028 সালে যারা যাবে, অর্থাৎ 2027-এর ডিসেম্বর থেকে 2028-এর জানুয়ারিতে যারা অ্যাপ্লিকেশন করবে, তারা হবে এই প্রোগ্রামের লাস্ট ব্যাচের স্টুডেন্ট যারা ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়তে পারবে এখানে। সো যখন কোনো প্রোগ্রাম চয়েস করবা, এই জিনিসটা সবার আগে দেখে নিবা যে আমি এলিজিবল কিনা। ফর এক্সাম্পল, এই বছর একজন প্রিপারেশন নিচ্ছে অ্যাপ্লিকেশন করা, সে যাবে ড্রিমে, চাইলে সে পড়তে পারবে, কারণ ড্রিমে বলা আছে 2027-এ শেষ হবে। 2025-এর ডিসেম্বরে যদি ওপেন হয়, 26-এর জানুয়ারি পর্যন্ত যদি এটা প্রোগ্রামের অ্যাপ্লিকেশন ডেট ওপেন থাকে, সে অ্যাপ্লিকেশন করবে, সে 26-এ, সরি এটা তো 2027-এ, তার মানে 25-এ অলরেডি এসে পড়ছে, এটাতে পারবে না। এই বছরে ড্রিমের শেষ, ড্রিমে এখন আর কেউ নতুন করে ফুল ফান্ডেড স্কলারশিপ পাবে না। এই প্রোগ্রামে পাবে, এই প্রোগ্রামে 2028-এর শেষ ব্যাচের স্টুডেন্ট যাবে। 2027-এর ডিসেম্বরে কোনো স্টুডেন্ট তারা এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা কি IPSRS, ইন্টেলিজেন্ট ফটোনিক্স ফর সিকিউরিটি, রিহ্যাবিলিটি, সাস্টেইনেবিলিটি এন্ড সেফটি, ফটো ডিটেক্টরের উপর হয়তো বা কাজ, অপটো ইলেকট্রনিক্স। তো এই প্রোগ্রামটাতে 2028 সালের শেষ ব্যাচের স্টুডেন্ট যাবে। এই জিনিসটা মাথায় রাখবা। একটা প্রোগ্রাম চয়েস করে বসছো, সেই প্রোগ্রামে তুমি ফুল ফান্ডেড পাচ্ছ না, ওটা নিয়ে সময় ওয়েস্ট করার কোনো দরকার নাই। আচ্ছা, এবার আসি, এই যে ড্রিমের ওয়েবসাইটে ঢুকলাম, প্রথমে যে দেখালাম, ধরো ড্রিমে ঢুকলাম, নিচে হচ্ছে টাইমলাইন গুলো, উপরে হচ্ছে প্রোগ্রামের মেইন যে ওয়েবসাইট সেটা। যে কোনো প্রোগ্রামে যদি ঢুকো, সবার আগে এই যে এই জায়গাগুলো থেকে রিকোয়ারমেন্টস বের করতে হয়। এডমিশনে যদি আমি ক্লিক করি, এখানে দেখো বলা আছে হু ক্যান অ্যাপ্লাই, হাউ টু অ্যাপ্লাই, ডেডলাইন্স, ফিস এন্ড স্কলারশিপ, সিলেকশন প্রসিডিওর, সব ডিসক্রিপশন দেওয়া আছে। হু ক্যান অ্যাপ্লাই যদি আমি ক্লিক করি, দেখো এখানে ব্যাকগ্রাউন্ড, কি কি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ব্যাচেলর অফ সায়েন্স লেভেলের কোন কোন স্টুডেন্টরা, যারা পাওয়ার সিস্টেমে পড়ছে, রিনিউয়েবল এনার্জিতে পড়ছে, পাওয়ার ইলেকট্রনিক্সে পড়ছে, স্মার্ট গ্রিড নিয়ে পড়ছে, এগুলা অ্যাপ্লাই করতে পারবে। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তোমাদের অনেকে রিনিউয়েবল এনার্জির কোর্স করো, অনেকে পাওয়ার ইলেকট্রনিক্স এর কোর্স করো, পাওয়ার 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 এন্ড পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস তো কোর্স একটা আছে সম্ভবত, রাইট? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার স্টুডেন্টরা বলতে পারবো ভালো মতো যে পাওয়ার সিস্টেম প্রোটেকশনেরও কোর্স আছে পিপলিতে, তো তোমরা অ্যাপ্লাই করতে পারবা। IELTS কত লাগবে, সেটা 6.5 অর হায়ার, অ্যাটলিস্ট 6.5। টোফেল দিলে কত লাগবে, টপিক এটা তো আমি জানিও না বাকিগুলা সম্পর্কে। ক্যামব্রিজ C1 অ্যাডভান্স টেস্টে কত লাগবে মিনিমাম, এগুলো সব রিকোয়ারমেন্টস দেওয়া আছে, এই রিকোয়ারমেন্টস গুলো দেখবা। হাউ টু অ্যাপ্লাই, সেখানে গেলে কিভাবে অ্যাপ্লিকেশন করা যাবে, সিভি ডিটেলস বলা আছে, পাসপোর্ট লাগবে, সার্টিফিকেট অফ একাডেমিক ডিগ্রিজ, মোটিভেশন লেটার। এই প্রোগ্রামে একটা ওয়ার্ড ফাইল দেওয়া থাকে, ওই ওয়ার্ড ফাইলটার মধ্যে মোটিভেশন লেটারের কোশ্চেন গুলো দেওয়া থাকে, তুমি জাস্ট অ্যান্সার লিখতে হয়। এটা একটু ব্যতিক্রম, বাট ম্যাক্সিমাম জায়গাতে তোমাকে মোটিভেশন লেটার লিখতে হবে। প্রুফ অফ রেসিডেন্স, এটাই হচ্ছে সিটিজেনশিপ সার্টিফিকেট। অনেক জায়গায় হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স নিয়ে বলা থাকে, অনেক জায়গায় সিটিজেনশিপ সার্টিফিকেট বলা থাকে। এটা কোথায় পাবা, এটা হয় সিটি কর্পোরেশনের কমিশনার অফিস থেকে নিতে পারবা, যেটা আমি করছি, অথবা যারা একটু গ্রাম লেভেলে থাকো তারা ইউনিয়ন পরিষদে গিয়ে সেখান থেকে নিতে পারবা। কিছু কিছু প্রোগ্রামে মোবিলিটি প্রেফারেন্স দেওয়া থাকে, যে যেমন এই ড্রিম প্রোগ্রামটার চারটা দেশ হচ্ছে রোমানিয়া, জার্মানি, ফ্রান্স, স্পেন। আমি যখন অ্যাপ্লিকেশন করছি, আমি সম্ভবত ফার্স্ট সেমিস্টার ফ্রান্স, সেকেন্ড সেমিস্টার রোমানিয়া, থার্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার ফ্রান্স, সেকেন্ড সেমিস্টার জার্মানি, থার্ড সেমিস্টার স্পেন দিছিলাম। কারণ কোন কোন সেমিস্টারে কি কি কোর্স নিয়ে পড়াশোনা করাবে সেগুলো সম্পর্কে আইডিয়া দেওয়া থাকে। কিন্তু আমি যেটাতে আসছি সেটা ফিক্সড, সেখানে তোমরা মানে একদম কোর্স শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু ফিক্সড করা আছে, আমাদের কোনো চুজ করার সুযোগ নাই। এখানে অ্যাপ্লিকেশন, এখানে ঢুকলে হয়তো অ্যাপ্লিকেশনের লিংক দেওয়া আছে, ডেডলাইন্স সম্পর্কে এখানে টাইমলাইন দেওয়া থাকবে, যে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে। এখন তো রেজিস্ট্রেশন ক্লোজ, যখন ওপেন হবে তখন ওপেন নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে ঢুকে দেখবা যে কি কি জিনিস বলা আছে, যা যা বলবে ওগুলা খালি হচ্ছে যা যা ডকুমেন্টস চাবে, ডকুমেন্টস চাওয়ার জায়গায় ডকুমেন্টস আপলোড দিবা।
কোশ্চেন অ্যান্সার থাকবে, কেন তুমি অ্যাপ্লিকেশন করতেছো, মোটিভেশন লেটারে তো বলা থাকবে, সেটারে ওয়ার্ডে অ্যান্সার গুলো লিখে এটার পিডিএফ বানিয়ে এটারও আপলোড করে দিবা। পাসপোর্টের জায়গায় পাসপোর্টের স্ক্যান কপি আপলোড করে দিবা এন্ড সাবমিট করে দিবা, শেষ। একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কোনো টাকা পয়সা লাগে না। এখন অ্যাপ্লিকেশন টাইম ক্লোজ আছে, যখন খুলবে তখন ডেডলাইন সম্পর্কে জানাই দেওয়া হবে। হয়তো বা ডিসেম্বর 1 তারিখ হলে জানুয়ারি 10, 20 বা 30 তারিখের ডেডলাইন শেষ হয়ে যাবে। আমি যেটা করছি সেটা যদি বুকমার্ক করে দেখায় রাখে, আমি একটা এক্সেল ফাইল বানাইছি, কোন কোন প্রোগ্রামের নাম কি কি, নিকনেম কি, কান্ট্রিজ কি কি, রিকোয়ারমেন্টস কি, ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন স্টার্ট এন্ড ডেডলাইন, সব কিছুর একটা ইয়ে করে রাখছিলাম তখন। পরে ফিল্টার করছি, যেগুলো যেগুলো ডেট শেষ, যেগুলো যেগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবো না সেগুলো সেগুলো সব বাতিল করে দিছিলাম। আইসেটে অ্যাপ্লিকেশন করতে পারবো, সেটা ডেডলাইন ছিল 14ই ডিসেম্বর। তারপর ড্রিমের ডেডলাইন ছিল 31 জানুয়ারি। এরকম করে আমি প্রত্যেকটা প্রোগ্রামের এক একটা করে নাম, নিকনেম, কান্ট্রিজ, ওয়েবসাইট সহ ডেডলাইন গুলো সব লিখে রাখছি, যাতে মাথার মধ্যে থাকে। মাথায় এত কিছু থাকে না কিন্তু, কোন প্রোগ্রামে কবে ডেডলাইন। চুজ করছি 14-15টা, অ্যাপ্লিকেশন করছে হয়তো বা 5-6টা না 7টাতে জানি। এরকম তোমরা চাইলে করে রাখতে পারো। আচ্ছা, আর কি আছে এই ওয়েবসাইট সম্পর্কে বলার? ফিস এন্ড স্কলারশিপ সম্পর্কে আইডিয়া দেওয়া আছে। পার্টনার কান্ট্রি স্টুডেন্টরা কত টাকা পাবে, প্রোগ্রাম কান্ট্রি স্টুডেন্টরা কত টাকা পাবে, এটা বলা আছে। প্রোগ্রাম কান্ট্রি স্টুডেন্টরা হচ্ছে ধরো জার্মানি, ফ্রান্স, স্পেন, রোমানিয়া, এই 4টা দেশে ইউনিভার্সিটি গুলো, এগুলা দেশের স্টুডেন্টরা প্রোগ্রাম কান্ট্রি স্টুডেন্ট। আমরা বাংলাদেশ পার্টনার কান্ট্রি স্টুডেন্ট। মান্থলি কত টাকা দেওয়া হবে, এইচ এন্ড এভরিথিং সবকিছু সম্পর্কে বলা আছে। এরপর সিলেকশন প্রসিডিওর। দেখি সিলেকশন প্রসিডিওর কি বলা আছে। আমার সময় এত কিছু লেখা ছিল না, আমার সময় শুধুমাত্র মার্কিং দেওয়া ছিল, কোন জিনিসে কত মার্কিং হবে। এখন তো দেখতেছি 5 মিনিটের একটা ভিডিও দেওয়া লাগবে। Pre-selected candidate on the main list will be invited to submit a 5 minutes video. যদি তুমি সিলেক্ট হয়ে যাও, তোমাকে মেইল করে বলবে যে তোমাকে একটা 5 মিনিটের প্রেজেন্টেশন বা ভিডিও প্রেজেন্টেশন তোমাকে সাবমিট করতে হবে। এটা আমার হাইসেটের জন্য দরকার লাগছিল, ড্রিমের জন্য তখন দরকার লাগেনি। তারপর ইন্টারভিউর জন্য কল আসবে। ম্যাক্সিমাম ইন্টারভিউতেই তুমি কেন পড়তে চাও, কি কারণে পড়তে চাও, এইসব নিয়ে কোশ্চেন করে। কেউ কোনো কোনো প্রোগ্রাম তোমাকে একটা অনলাইন টেস্ট দিতে হবে। এসএসসিএস এর ক্ষেত্রে অনলাইন টেস্ট ছিল একটা, সেটা আমি দিছি। তারপরে ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়েছে। ইন্টারভিউতে জাস্ট আমার মোটিভেশন নিয়ে জিজ্ঞেস করছে যে কেন আমি এই প্রোগ্রামে আসতে চাই। ড্রিমের ইন্টারভিউ ছিল খুবই বাজে একটা ইন্টারভিউ, 1.5 ঘন্টার মতো মনে ইন্টারভিউ দিছি আমি। সেখানে আমাকে মডার্ন কন্ট্রোল সিস্টেম, C++ প্রোগ্রামিং, পাওয়ার নিয়ে কোশ্চেন করছে। একদম খুবই বাজে একটা পরিস্থিতির মধ্যে গেছি ড্রিমে। আবার র্যাম প্লাসের ইন্টারভিউতে কিচ্ছু না, র্যাম প্লাসে না পরীক্ষা নিছে না ইন্টারভিউ নিছে। জাস্ট প্রথমে মেল দিছি তুমি ওয়েটিং লিস্টে আছো, পরের মেলে আমার বলছে যে তোমার স্কলারশিপ কনফার্ম। ডিপেন্ড করে, জাস্ট খুলে খুলে দেখবা যে কি কোন প্রোগ্রামে কি করে না করে। তবে এগুলোরে ভয় পাইও না, কারণ সিলেকশন না হতে পারলে নাই, কিন্তু এর জন্য ভয় পেয়ে অ্যাপ্লিকেশন না করে বসে থাইকো না। আমি বলবো অ্যাপ্লিকেশন করো। আচ্ছা, এবার আসি সিজিপিএ সব বাকি জিনিসগুলো নিয়ে একটু কথা বলতে। আমি নোটপ্যাডটা একটু খুলি। আইপ্যাডে জয়েন করতে পারি কিনা। জাস্ট এ সেকেন্ড।
আমি সরি, আমি আইপ্যাডে জয়েন করতে পারতেছি না। আইপ্যাডে সবকিছু লগইন টগিন করা লাগবে আবার। আমি তোমাদেরকে ওয়ার্ডে লিখে দেখাই। মনে করো নর্মাল সিলেকশন প্রসিডিউরে যেটা হয় যে সিভি, আচ্ছা প্রথমে হচ্ছে সিজিপিএ দিয়ে শুরু করি। ধরো সিজিপিএ তে কোনো প্রোগ্রামে 20% থেকে সর্বোচ্চ 60% পর্যন্ত মার্ক কাউন্ট থাকে। ধরো এটাতে তাই 20% মার্ক। তারপরে আইএলটিএস স্কোরের উপরে থাকে ধরো 10% মার্ক। তারপরে ইউরোপ বা সিভির মধ্যে মার্ক থাকে 10% থেকে কিছু কিছু ক্ষেত্রে 20%ও হয়ে থাকে। 10 to 20% মার্ক থাকে সেখানে। তারপর পেপারে মার্কস থাকে, রিসার্চ পেপার, জার্নাল এক্সেট্রা এক্সেট্রা, সেখানে মার্ক থাকে। কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে থাকে কিছু মার্ক, সেখানেও 10% থাকে। তোমরা যারা এখানে ভলেন্টিয়ার কাজ করতেছো তারা চাইলে সেখানে হচ্ছে সার্টিফিকেট পেলে তোমরা সেই সার্টিফিকেট গুলো আপলোড করে দিবে, যেগুলো প্রুফ হবে যে তোমাদের কো কারিকুলাম অ্যাক্টিভিটি আছে। কিছু কিছু প্রোগ্রামে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কাউন্ট করে, সেখানে থাকবে ধরো ধরো 10% মার্ক। এরকম করে বিভিন্ন ক্যাটাগরিতে টোটাল 100% মার্কিং থাকে। 100% টোটাল মার্কিং থাকে। ড্রিমে আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন ড্রিমে বলা আছে সিজিপিএ তে কাউন্ট হবে 60% মার্ক। এখন ধরো আমার সিজিপি হচ্ছে 3.5। আমি যদি এটারে ক্যালকুলেটরে হিসাব করি যে আমি যদি 60%, 100তে 100 থাকে আমার হয় 60%, তাহলে 60 ডিভাইডেড বাই 100 টাইমস 2.5 দিলে কত হয়? না, 4 আউট অফ 4 পাইলে হচ্ছে 100%। তাহলে 100 ডিভাইডেড বাই 4 টাইমস 3.5। মনে করো কথায় কথায় কোনো স্টুডেন্টের সিজিপি আছে 3.5, সে যদি ড্রিমে অ্যাপ্লিকেশন করে আরেকটা স্টুডেন্টের আছে 4 আউট অফ 4, যে স্টুডেন্টের 4 আউট অফ 4 থাকবে সে স্টুডেন্ট একদম চোখ বন্ধ করে 60 পয়েন্টের মধ্যে 60 পয়েন্ট নিয়ে নিবে। যার 3.5 সে হয়তো বা 54-55 মার্ক পাবে বা আরো কম। অবভিয়াসলি তার এখান থেকে অনেকগুলো পয়েন্টস কাটা যাইতেছে, যেগুলো তাকে আইএলটিএস হয়তো বা মার্কিং এ উঠায় দেখানো লাগবে, বা সিভি খুব স্ট্রং করা লাগবে, পেপার অনেকগুলো করতে হবে, কো কারিকুলাম অ্যাক্টিভিটি বাকিগুলোতে মার্ক উঠবে। তো আমি বলবো যে যাদের সিজিপি একটু কম থাকে তার এরকম যেসব প্রোগ্রামে খুবই হাই মার্কিং করা থাকে সিজিপি এর জন্য, এগুলাকে অ্যাভয়েড করাটাই উত্তম, কারণ টাইম অনেক নষ্ট হবে। আইএলটিএস এ যত ভালো তুলতে পারো, আইএলটিএস এ ম্যাক্সিমাম প্রোগ্রামেরই মার্কিং করা থাকে না। সিভি ইম্পর্টেন্ট, ইউরোপার সিভিতে তোমরা অনেক কিছুই দিবা, যা যা কাজ করছো, যে যে প্রজেক্ট গুলো ব্যাচেলারে করতেছো, যে যে কো কারিকুলাম অ্যাক্টিভিটি আছে, যেসব ল্যাঙ্গুয়েজ পারো, যেসব সফটওয়্যার তোমরা জানা আছে, সবকিছু ডিসক্রিপশন সিভিতে দিয়ে দিবা। কো কারিকুলাম অ্যাক্টিভিটি যে বললাম, তোমরা এই যে ক্লাবের কাজগুলো করো এগুলো সব কো কারিকুলাম অ্যাক্টিভিটি। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা কিছু প্রোগ্রামে থাকে কিছু প্রোগ্রামে থাকে না। যেমন রিনিউয়েবল এনার্জি রিলেটেড র্যাম প্লাস ড্রিমে কেউ যদি রিনিউয়েবল সেক্টরে কাজ করে অবশ্যই সেখানে সে 10 আউট অফ 10 পেয়ে যাবে, কারণ সেম ওয়ার্ক ফিল্ডে আছে। আবার কেউ যদি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, সেখানে ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে কাজ করতেছে, আমার প্রোগ্রামে সে 10 আউট অফ 10 পেয়ে যাবে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে। আরেকটা আছে খুবই ইম্পর্টেন্ট, এসওপি বা মোটিভেশন লেটার। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোনো কোনো প্রোগ্রামে এগুলো 20% পর্যন্ত মার্ক ক্যারি করে, 10% কম 20% পর্যন্ত মার্ক ক্যারি করে। তোমার মোটিভেশন কি, মোটিভেশন লেটার কিভাবে লিখতে হয় সেটা নিয়ে ডিসকাস করব। এখন দেখো একটা প্রোগ্রামে রিজন ভিত্তিক স্টুডেন্ট নিয়োগ হয়, মানে স্টুডেন্টদের স্কলারশিপ দেয়। কথা কথা বাংলাদেশে সর্বোচ্চ 2 থেকে 3 জনই স্কলারশিপ পাবে, কোটা সিস্টেম থাকে, এর বেশি পাবে না। বা সাউথ এশিয়া থেকে টোটাল 10টা-12টা স্টুডেন্টের বেশি পাবে না, মানে নেপাল, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা মিলে মাত্র 10-12টা স্টুডেন্ট পাবে। আমি যদি বলি 3টা প্রোগ্রাম, র্যাম প্লাস একটা, ড্রিম একটা, আমার এসএসআইএস একটা, মনে করো 3 জন স্টুডেন্ট, এর মধ্যে স্টুডেন্ট এ আছে, বি আছে, সি আছে। এখন
কেউ হয়তো বা র্যাম প্লাসে অ্যাপ্লিকেশন করলো, স্টুডেন্ট এ তিনোটাতে অ্যাপ্লিকেশন করলো, সে র্যাম প্লাসেও করলো, সে ড্রিমেও করলো, সে এসএসআইএস এ করলো। বি নাম্বার স্টুডেন্টটা, সে হচ্ছে খুবই কনফিডেন্ট, তার রেজাল্ট খুব ভালো, সে র্যাম প্লাসে করলো না, সে ড্রিমে করলো না, সে শুধুমাত্র এসএসআইএস এ করলো। আরেকজন স্টুডেন্ট সি, সে র্যাম প্লাসে করলো আর ড্রিমে করলো। এখন এই স্টুডেন্টে এর সিজিপিএ ধরো কথার কথা আমি বললাম 3.88, সে এখানকার যতগুলা মার্কিং আছে সবগুলা যোগ করে সে পাইছে কথার কথা 85% মার্ক। বি এর আছে, তার সিজিপিএ খুবই ভালো, 4 আউট অফ 4 3.95, সে পাইছে 94% মার্ক। কি পাইছে কথার কথা ধরো সবচেয়ে কম 81% মার্ক বিভিন্ন প্রোগ্রামে। এখন র্যাম প্লাসে যারা এবছর গেছে তাদের মধ্যে থেকে সর্বোচ্চ ধরো মার্কিং যে বাংলাদেশ থেকে কাউন্ট করছে, সেখানে সর্বোচ্চ কাউন্টিং যদি হয়ে থাকে যে 85-এ অ্যাটলিস্ট 82% বা ধরো 80% মার্ক পাইলে তাদেরকে ইন্টারভিউ কলে ডাক দিবে। অবভিয়াসলি এ ডাক পাবে, সি ডাক পাবে, এ ডাক পাবে, বি ডাক পাবে না, কারণ সে র্যাম প্লাসে অ্যাপ্লিকেশন করেই নাই, সে শুধুমাত্র একটা প্রোগ্রামে এসএসআইএস অ্যাপ্লিকেশন করে রাখছে। এই দুইজন ডাক পাবে। ড্রিমে এবছর হচ্ছে স্টুডেন্ট যারা চান্স পাচ্ছে তারা, তাদের মধ্যে থেকে মনে করো যে ডাক আসছে 90% বা ধরো 85% যারা অ্যাটলিস্ট মার্ক তুলতে পারছে তাদেরকে ইন্টারভিউ কলের জন্য ডাক দিছে। এ ডাক পাবে, বি ডাক পাবে না, তার হচ্ছে পা মাটিতে নামে না, তার সিজিপি অনেক বেশি, সে একটা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন আছে। সি পাবে না কারণ 85% মিনিমাম কল, সে পাইছে 81% মার্ক, সে ড্রিমে পাবে, সে শুধুমাত্র র্যাম প্লাসে পাবে। এ র্যাম প্লাসও ডাক পাবে, ড্রিমও ডাক পাবে। বি, সে অ্যাপ্লিকেশন করছে মাত্র একটাতে, সেটা হচ্ছে এসএসআইএস প্রোগ্রামে। এসএসআইএস প্রোগ্রাম হচ্ছে কি এত বেশি স্টুডেন্ট ডাক মানে অ্যাপ্লিকেশন করছে, বেশিরভাগই ভালো স্টুডেন্ট, মিনিমাম রিকোয়ার্ড স্টুডেন্টের মার্ক হচ্ছে 95%। দেখো এখন ঘটনাটা কি ঘটতেছে। বি 94% মার্ক তোলা মোটেও খারাপ কিছু না, কিন্তু 95% মার্ক হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। বি এটা তো আর ডাক পাবে না। তো দেখো এবার এ তিনোটাতে অ্যাপ্লিকেশন করে দুইটাতে ডাক পাইছে, এসএসআইএস এ পাইলো না ডাক। বি হচ্ছে 94% মার্ক তোলার পরেও, এ সি এর থেকে ভালো থাকার পরেও বি স্টুডেন্টটা একটা তো ডাক পায়নি। সি স্টুডেন্ট, সে র্যাম প্লাস ড্রিমে অ্যাপ্লিকেশন করে সে র্যাম প্লাসে ডাক পেয়ে গেছে ইন্টারভিউর জন্য, বাকিটা তার ইন্টারভিউর উপর ডিপেন্ড করে। সো তুমি কখনো বলতে পারবে না যে কোন প্রোগ্রাম তোমার জন্য বেস্ট, কোন প্রোগ্রামে তুমি কম মার্ক পাইতেছো, কোন প্রোগ্রামে বেশি মার্ক পাইতেছো। তোমাকে সর্বোচ্চ সবকিছুতে গুরুত্ব দিয়ে মার্ক তোলা লাগবে। তুমি কোনো কোনো প্রোগ্রামে 94% এনাফ না, কোনো কোনো প্রোগ্রামে 81% এনাফ। তোমার প্রোফাইল যতটা ভারী করা যায় ততটা ভারী তোমাকে করতে হবে। তুমি যদি বলো ভাইয়া আমার তো পেপার আছে 2টা, আমি কি 10 আর 10 পাবো? প্রোগ্রাম ডিপেন্ডেন্ট। প্রোগ্রাম যদি হয় এমবেডেড সিস্টেমের উপরে, তুমি পেপার করছে এমবেডেড সিস্টেম উপরে, 2টা পেপারের জন্য তোমার 8-9 দিয়ে দিবে। তুমি এখন অ্যাপ্লিকেশন কাজ করছো মেশিন লার্নিং এর উপর, পেপার আছে মেশিন লার্নিং এ, তুমি অ্যাপ্লিকেশন করে বসছো এনভায়রনমেন্ট সায়েন্সের কোনো একটা প্রোগ্রামে, সেখানে হয়তো তোমার 4-5 বেশি দিবে না। তো প্রোগ্রাম কিসের উপরে, তোমার এক্সপিরিয়েন্স কিসের উপরে, তোমার প্রজেক্ট গুলা কিসের উপরে, এগুলা কিন্তু ভেরি করে। আচ্ছা গেল এবার সিজিপিএ। এবার তো তোমরা বুঝতেছো যে সিজিপিএ কেন ম্যাটার করে না সব সময়। তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, আসো সিজিপিএ এর বিষয়টা গেল, মার্কিং এর বিষয়টাও গেল। আসো এবার লিখি এসওপি ক্ষেত্রে। এসওপি বা মোটিভেশন লেটার কি? জাস্ট তুমি একটা প্রোগ্রামে কেন পড়তে চাও এটুকুই। তোমাকে কি এমন মোটিভেট করছে যে তুমি এই প্রোগ্রামে পড়াশোনা করতে চাও? আমি এসওপি সম্পর্কে জিরো আইডিয়া ছিল, আমি কেমনে এসওপি লিখতে হয় কিচ্ছু জানতাম না। শাহবাজ ফাকিবাজ নামের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে ঢুকছি, ঢুকে শাহবাজ ফাকিবাজের যে ইয়া আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, সে বলছে যে আমি যখন আমার মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করি তখন
যে জিনিসটা সে দেখছে যে আমার মাস্টার্স প্রোগ্রামটা হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সের উপরে। ম্যাটেরিয়াল সায়েন্সে আমার আগ্রহ কিভাবে আসছে? আমি ছোটবেলায় একবার সাইকেল থেকে পড়ে গেছি, আমার সাইকেল ভেঙে গেছে, আমি সাইকেল ঠিক করাইতে গেছি দোকানে, সেখানে ঝালাই করতেছি। ঝালাই জিনিসটা কিভাবে করে, কিভাবে একটা মেটাল আরেকটা মেটালের সাথে জোড়া খাওয়া যায়, এই জিনিসটা দেখে আমার খুব আগ্রহ জাগছে এই জিনিসটা সম্পর্কে জানার। ওই জায়গা থেকে আমি কিছু কিছু একটা লিখে আমি এসওপি তে লিখে দিছি, আমার হয়ে গেছে। আমিও চিন্তা করলাম যে আচ্ছা আমি কিভাবে লিখি। একটা মজার বিষয় হচ্ছে আমার সবচেয়ে খারাপ মোটিভেশন লেটার ছিল এসএসআইএস একটা, যেটাতে আমি পড়তেছি। কারণ ওটা শুরুর দিকে মাস্টার্স প্রোগ্রামে যেগুলোতে অ্যাপ্লিকেশন করছে এসএসআইএস আর হাইসেট ছিল, ওগুলো মোটিভেশন লেটার খুবই খারাপ ছিল কারণ শুরুর দিকে। পরে যত অ্যাপ্লিকেশন করছে আমার মোটিভেশন লেটার লেখার কোয়ালিটি তত ভালো হয়েছে। যখন র্যাম প্লাস বা ডিম অ্যাপ্লিকেশন করি, আমি তোমাদেরকে আমার মোটিভেশন লেটারটা দেখাই। দেখো এই প্রোগ্রাম গুলোতে আমি অ্যাপ্লিকেশন করছি, এর মধ্যে এই যে র্যাম প্লাস আর এসএসআইএস স্কলারশিপ পাইছি। এখানে যদি মোটিভেশন লেটারটা দেখো, এই মোটিভেশন লেটারে সবাই প্রথমে যেই ভুলটা করে সেটা হচ্ছে সবাই মনে করে যে আমি অমুক, আমার নাম এটা, আমি এই ডিগ্রিতে পড়াশোনা করছি, আমি এই প্রজেক্টে কাজ করছি, আমি ফিউচারে এই জায়গাতে যাইতে চাই, আমি হয়তোবা মেশিন লার্নিং এর উপর কাজ করতে চাই, এই কারণে আমি এই চিঠিটা এই কারণে আমি এই মাস্টার্স প্রোগ্রামে পড়তে চাই। তোমার সিভিতে যা কিছু আছে তুমি যদি এগুলা মোটিভেশন লেটারে ফালাও, কোনো লাভ নাই। কেন লাভ নাই? তুমি অলরেডি তোমার ইনফরমেশন অনেক কিছুই ফালায় রাখছো ইয়াতে, সিভিতে। সেম জিনিস আবার মোটিভেশন লেটারে লিখলে কেমনে কি হয়? আমাদের দেশে অনেক সময়, আমি গত বছর একটা জুনিয়র স্টুডেন্টের কাছে আহ সে আমারে বলছে ভাই আমার একটু হেল্প করেন আমার মোটিভেশন লেটারটা বানাইতে। আমি একজনের কাছ থেকে লেখাইছি, একটা এডুকেশন কনসালটেন্সির কাছ থেকে। সে আমার এই মোটিভেশন লেটারটা বানাই দিছে, এই মোটিভেশনটা একটু চেক করে। খুইলা দেখলাম যে যা সিভিতে আছে 80% জিনিসই তুলে দিছে মোটিভেশন লেটারে, এবং তার কাছ থেকে নাকি 8,000 10,000 টাকা নিছে এই মোটিভেশন লেটার লেখার জন্য। এই জিনিসটা খুবই রং, এই জিনিসটা করতেই যায় না। মোটিভেশন মানি তোমাকে যে কোনো কিছুই মোটিভেট করতে পারে। আমি এখানে দেখো, এখানে আমি জাস্ট নিজের সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আমি ডাইরেক্ট টু দা পয়েন্টে চলে গেছি। আমি র্যাম প্লাস বা ড্রিমে কেন পড়াশোনা করতে চাই, যদি একদম এই কথাটার একদম শর্ট জিনিসটা বলি, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ক্লাইমেট চেঞ্জ হইতেছে, এবং ক্লাইমেট এক্সপার্টরা প্রিডিক্ট করছে 2050 সালের মধ্যে নর্থ পোলের আইস মেল্ট হয়ে যাবে। যদি এর কারণে সি লেভেল কয়েক মিটার বাড়ে, তাহলে প্রায় বাংলাদেশের 17% ল্যান্ড এরিয়া পানির নিচে চলে যাবে, এবং যেটা ইভেন্চুয়ালি 20 মিলিয়ন বা 2 কোটি মানুষের তার জমি জমা থেকে উচ্ছেদ করে দিবে। এই জিনিসটা আমার, দ্যাট ওপেন্স মাই আইস, যে কেন গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা এত ইম্পর্টেন্ট এবং কেন রিনিউয়েবল এনার্জি অনেক বেশি ইম্পর্টেন্ট পাওয়ার জেনারেশনের জন্য। তখন থেকে আমি চিন্তা করছি যে না, আমি এই রিলেটেড একটা টপিকে ফিউচারে পড়াশোনা করব, কারণ এই টপিক নিয়ে যদি পড়ি, এবং আমি যদি দেশে চাকরি না করে বিদেশেও চাকরি করি, আলটিমেটলি এটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য খুবই ভালো একটা জিনিস, এবং আমার দেশও রক্ষা করবে। নেদারল্যান্ডস এবং বাংলাদেশের অবস্থা সেম, সি লেভেল রাইজের কারণে আমাদের দেশের উপকূল গুলা হচ্ছে পানির নিচে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরবর্তীতে আমি জাস্ট একটু আমার ইউনিভার্সিটি সম্পর্কে একটু আইডিয়া দিছি, কি কি এক্সপিরিয়েন্স আছে এই সম্পর্কে কথা বলছি, কিন্তু মেইন কথা হচ্ছে এই জায়গার মধ্যেই। এবং তোমাকে মোটিভেশন লেটারে একটা জিনিস মাস্ট খেয়াল রাখা লাগবে, তুমি অল্প একটু কথা বলে টু দা পয়েন্টে চলে যাবা। তোমার এক একটা মাস্টার্স প্রোগ্রামে 1,000-এর উপরে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে, 1,000 স্টুডেন্টের মোটিভেশন লেটার পড়ার সময় নাই। অনেক নির্বাচক যা কমিটি, যারা সিলেকশন কমিটি থাকবে, তারা শুধুমাত্র শুরুর একটা প্যারাগ্রাফ বা দুইটা প্যারাগ্রাফ পড়বে। এর ভিতরে তুমি যদি তার এমন কিছু লেখে তাকে অ্যাট্রাক্ট করতে পারো, তাহলে বাকি জায়গায় তোমার মোটিভেশন লেটার পাবে। নইলে তোমার মোটিভেশন লেটারের শুরু থেকে প্রথম অর্ধেক সে তোমার আগে সিভিটা দেখে নিবে, তারপর তোমার মোটিভেশন লেটার করবে। তারপরে যদি দেখা যায় মোটিভেশন লেটারে তেমন আলাদা কিছু জিনিস নাই, সে পুরোটা পড়বে না। মোটিভেশন লেটারে
তোমাকে টু দা পয়েন্টে কথা বলতে হবে, কি তোমাকে মোটিভেট করতেছে। আরেকটা ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং এর একটা মাস্টার্স প্রোগ্রাম আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, সেখানে আমি ডাইরেক্ট নিমতলির কথা তুলে দিছি। আমাদের বাংলাদেশে 2012 না 13 সালে পুরান ঢাকার নিমতলিতে আগুন লাগছে, এক আগুন লাগাতে 150-র উপরে মানুষ সম্ভবত মারা গেছে। আমি এক্সাক্ট ফিগার জানি না, আমি পেপার থেকে ইনফরমেশন নিয়ে আমি সেখানে লিখে দিছি। পুরান ঢাকার বাসা বাড়ির নিচে গোডাউন গুলাতে অনেক কেমিক্যাল থাকে। ফায়ার অ্যান্ড সেফটি এই জিনিসটা যে একটা কনসার্ন, এটা নিয়েও যে একটা পড়াশোনার বিষয় আছে, এই জিনিসটা আমার বাংলাদেশে কারো ভিতরেই এই সম্পর্কে কোনো আইডিয়া নাই। বাংলাদেশ খুবই রিস্কি একটা এরিয়া। একটা আগুন যদি ঠিক মতো লাগে, ফায়ার সার্ভিস পর্যন্ত অলিতে গলিতে যাইতে পারে না। কিভাবে আরবান ডেভেলপমেন্ট করা লাগবে, প্রত্যেকটা বিল্ডিং বানানোর সময় কি কি জিনিস খেয়াল রাখা লাগবে, এই সম্পর্কে কোনো স্টাডি বাংলাদেশে নাই। আমার জানা মতে কোনো মাস্টার্স প্রোগ্রামও নাই এসব জিনিস নিয়ে। এভাবে লিখে দিছি এবং এই ঘটনাগুলো ঘটছে এবং কিছু অ্যাক্সিডেন্টের কথাও তুলে ধরছি। এই কারণে আমি এই প্রোগ্রামে পড়তে চাই, যদি যাইতে পাস টাস করে দেশের জন্য কিছু করতে পারি। তুমি বান্দা, তোমার যে জিনিসটা, যে মাস্টার্স প্রোগ্রামে তুমি পড়তে চাও, তুমি কেন ওই মাস্টার্স প্রোগ্রাম তোমাকে মোটিভেট করতেছে, এর কোনো ধরা বাঁধা নিয়ম নাই। তুমি জাস্ট হচ্ছে ডাইরেক্ট দেখো, আমি ডিয়ার এডমিশন কমিটি লিখে লেখা শুরু করছি, লাস্টে সিনসিয়ারলি এমডি সাদমান সাকিব ভুইয়া শেষ। এর মাঝখান দিয়ে কিছু কিছু ছোট ছোট প্যারাগ্রাফে বিভিন্ন টপিক আমি তুলে ধরছি। এটাই হচ্ছে মোটিভেশন লেটার। এবং এই মোটিভেশন লেটার আফটার সিজিপিএ এবং সিভির পরে 3 নাম্বার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই মোটিভেশন লেটার লেখার সময় খুবই সাবধানে, প্রথম দিকে খুবই বাজে একটা মোটিভেশন লেটার হবে, তারপরে আস্তে আস্তে দেখবে তোমাদের মোটিভেশন লেটারের কোয়ালিটি অনেক ভালো হয়ে যেতেছে। এবং এর জন্য আমি বলবো না কারো 5-10 হাজার টাকা, তো কারো টাকা দিতে মন চাইলে আমার টাকা দিতে পারে, আমি আমি লিখে দিব না। কিন্তু নিজেরা চেষ্টা করো, এটা এমন কিছু না। আর এখন তো চ্যাট জিপিটিও আছে, তুমি যা জিপিটি রে বলবা যে এই একটা লামসাম লিখে একটা দিবা, যেটা তোমাকে মোটিভেট করে, গ্রামার ভুল হোক যাই হোক লিখে দিবা, জিপিটি দেখবে সুন্দর করে এটা তোমার বানায় লিখে দিব। তারপর ওইটা পরে তুমি দেখবে নিজের মতো করে আরেকটু চেঞ্জ করে বানায় ফেলতে পারতেছো। বাইরে কারো হেল্প নেওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। আচ্ছা, এই গেল এসওপি বা মোটিভেশন লেটার। এবার একটা স্টুডেন্টের কোশ্চেন ছিল, চলো এবার আমি তোমাদের কোশ্চেন আনসার সেশনে যাই। এতক্ষণ পর্যন্ত যা কিছু বলছি, সবাই কি বুঝতে পারছো আমার আহ, যে যে জিনিসগুলো সম্পর্কে ডিসকাস করছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, একজনের কোশ্চেন ছিল যে ভাইয়া কোন প্রোগ্রামটা জানি দেখাইছিলাম, বললো যে ভাইয়া সিইসি তে অ্যাপ্লিকেশন করা যাবে কিনা। ভাই আমি এটুকুই বলবো, যে কোনো মাস্টার্স প্রোগ্রামে যদি অ্যাপ্লিকেশন করো, জাস্ট ওই যে যেভাবে আমি দেখাইছি, যে কে কে প্লেগারিজম চেক, আচ্ছা আসতেছি পরের প্রশ্ন। জাস্ট ওই আমি আবার একটু স্ক্রিনটা শেয়ার করে দাঁড়াও। আমি জিমে করছি তো, মনে করো এমন একটা মাস্টার্স প্রোগ্রাম নিয়ে এবার দেখাই যেটা সম্পর্কে আমি নিজেও জানি না। ইউরোপিয়ান মাস্টার্স অফ কন্ট্রোল রিনিউয়েবল এনার্জি সিস্টেম, স্মার্ট এনার্জি সিস্টেম। আচ্ছা দেখি ডেনসিসে যাই। ডেনসিসে আমি সম্ভবত অ্যাপ্লিকেশন করছিলাম, দেখি ডেনসিসে কি বলা আছে এই মাস্টার্স প্রোগ্রামে। এই মাস্টার্স প্রোগ্রাম 2030 সাল পর্যন্ত ওপেন, 2028 সালে লাস্ট ব্যাচের স্টুডেন্টরা যাবে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 27 সালের দিকে শেষের দিকে যারা অ্যাপ্লিকেশন করতে পারবে, 26-এর শেষেও অ্যাপ্লিকেশন করতে পারবে, 25-এর শেষে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আচ্ছা, ডেনসিসে ঢোকার পরে এটা হচ্ছে তাদের মেইন ওয়েবসাইট, সেখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারো দেখি। এই যে অ্যাপ্লিকেশনে গেলে দেখো এডমিশন রিকোয়ারমেন্টস আসা করছে। রিকোয়ারমেন্টসে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারে দেখো, কত সুন্দর করে লেখা আছে। ডিগ্রি, ব্যাচেলার্স ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট একাডেমিক কোয়ালিফিকেশন ফ্রম অ্যান ইন্টারন্যাশনাল রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যাজ রিকোয়ার্ড ডিগ্রি অফ ব্যাচেলর ইন সায়েন্স, ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো দেখো এখানে কম্পিউটার সায়েন্সের ওরা পারবে না সম্ভবত, কি বলা আছে, না পারবে না। তো এখানে এই প্রোগ্রামের স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে।
180 ক্রেডিট, 120 ইসিটিএস এসব জিনিস আমাদের এআইবি স্টুডেন্টের দেখার দরকার নাই। আমরা 4 বছরের ব্যাচেলার্স ডিগ্রি নেই, আমরা এমনিতে এলিজেবল। আমি এই ক্যালকুলেশনটা কিভাবে করে বাইর করছি জানি না, কিন্তু বাইর করার পর বুঝতে পারছি যারা 4 বছরের ব্যাচেলার্স ডিগ্রি নেয় তারা এই সব কিছুতে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এই প্রোগ্রামে কিন্তু একটা স্পেসিফিক জিনিস বলা আছে, সাচ স্পেসিফিক রিকোয়ারমেন্ট মে বি accessed as not fulfilled if the average grade or CGPA is lower than 3.0 out of 4 and কোনো 2.9 ওয়ালা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে লাভ নাই। এই জিনিসগুলো সব কিছু ইন ডিটেলস এ দেখবা। IELTS এ বলছে ওভারঅল ব্যান্ড স্কোর 6.5 উইথ মিনিমাম 5.5 অন রিটেন ক্রাইটেরিয়া। আসতেছি হাসান মাহমুদ শান্ত, আসতেছি তোমার কোশ্চেনে। 6.5 মিনিমাম, রিটেনে অ্যাটলিস্ট 5.5 থাকতে হবে। এই ক্রাইটেরিয়া গুলা তোমরা দেখে নিবা। তো এভাবে যে সিইসি নিয়ে কোশ্চেন করছো, সে যে যে প্রোগ্রাম গুলো ভাল লাগে সেগুলা রিকোয়ারমেন্টস এ যাবা, গিয়ে দেখবা যে তোমার প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করা যায় কি যায় না। আমি অনেক প্রোগ্রাম, ইভেন আমার এসএসএস প্রোগ্রামে কম্পিউটার সায়েন্সের ওরা অ্যাপ্লিকেশন করতে পারবে এরকম লেখা ছিল। তো পারবে, জাস্ট একটু কষ্ট করে খোঁজা লাগবে। কম্পিউটার সায়েন্সের অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্টদের আছে। আচ্ছা, একজনের কোশ্চেন ছিল যে প্লেগারিজম। ভাই প্লেগারিজম আমি বলবো যে চেক করে, কিন্তু প্লেগারিজমের ভিতরে একজন একটু মিউট হইলে ভালো হয়, কেউ একজন আনমিউট আছো। তারিকুল ইসলাম সজীব, একটু মিউট করো ভাই। আচ্ছা, প্লেগারিজমটাকে কেমনে হচ্ছে তোমরা করবা, বাইপাস করবা। যখন চ্যাট জিপিটি কিছু একটা লিখে দিবে, ওই জিনিসটাকে একটু চেঞ্জ করে লিখবা, শেষ। প্লেগারিজম আর ধরতে পারবে না। চ্যাট জিপিটি এমন ভাবে জিনিসগুলা, মানে যারা যেসব জিনিস সফটওয়্যার হচ্ছে এসব প্লেগারিজম চেক করে, তারা রিটেন স্ট্রাকচার দেখে, স্ট্রাকচার দেখে তারা বোঝে যে এটা জিপিটি ওয়াইজ আর জিপিটি না। তুমি যদি নিজের মতো করে লিখে জিপিটি দিয়ে গ্রামাটিক্যাল ঠিক করাও, এতে কোনো সমস্যা নাই। এগুলা হচ্ছে তোমার মোটিভেশন লেটারে তোমারে কি মোটিভেট করতেছে, এই জিনিসটা হচ্ছে দেখে ওরা। জিপিটি দিয়ে লেখানো জিনিস পড়লেই বোঝা যায়। জিপিটি রেখে অনেকে সিভি দিয়ে বলে যে এই জিনিসটাকে মোটিভেশন লেটারে লেখা পাঠায় দাও। তোমার সিভিতে তুমি যদি দেখো, আমার সিভি যদি আমি একবার তোমাদের সাথে শেয়ার করি, আমার স্ক্রিন শেয়ার আছে না? আমার এই সিভির মধ্যে কোনো জায়গাতে কোথাও বাংলাদেশে সমস্যা আছে, বাংলাদেশে ডিগবা যাইতে পারে এমন কোনো জিনিস আমার সিভিতে লেখা নাই। চ্যাট জিপিটি যদি সিভি দিয়ে বলো যে আমার একটা মোটিভেশন লেখা, তো সে শুধুমাত্র এইসব জিনিস নিয়ে লিখবে। যারা মোটিভেশন লেটার দেখা পড়ে, তারা পড়লেই বোঝা যায় যে এটা জিপিটি ক্রিয়েট করা আর জিপিটি ছাড়া। আমার সিভির সাথে আমার ইয়ার খুব একটা মিল পাবা না, 10-15% স্যার এসওপির সাথে। মোটিভেশন লেটারে তোমার এমন জিনিস থাকবে যেগুলো সিভিও তৈরি করবে না, আর চ্যাট জিপিটি তোমার মোটিভেশন কি কেমনে জানবে? তো এখন তুমি যদি কোনো একটা জিনিস লিখে জিপিটি দিয়ে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক করো, এতে কোনো সমস্যা নাই। আচ্ছা, আসছি এবার আর পরে কোশ্চেন। আদনান সামি চৌধুরী, ভাই বলো তোমার কোশ্চেন কি? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম ভাইয়া, আমার সালাম। কোশ্চেনটা হচ্ছে, আপনি যে বলেছেন ভাইয়া এক এক সেমিস্টার মানে এক একটা কান্ট্রিতে আমাকে মানে যেতে হতে পারে ফর দ্য স্পেসিফিক কোর্স, তাহলে আফটার মানে মাস্টার্স প্রোগ্রাম কমপ্লিট করার পর আমার ডিগ্রিতে কি এটা লেখা থাকবে না যে আমি স্পেসিফিক এই ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করছি? তো যেহেতু এক একটা কান্ট্রিতে হয়েছে, তো ইউনিভার্সিটিও তো চেঞ্জ হবে। আমি সব প্রোগ্রামেরটা বলতে পারবো না। আমার প্রোগ্রামে একটা সার্টিফিকেট দেয়, সে সার্টিফিকেটের উপরে আল্টো ইউনিভার্সিটি ফিনল্যান্ড, ইউনিভার্সিটি অফ সাউথ ইস্টার্ন নরওয়ে এবং বিএমই বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইকোনমিক্স এটার নাম দেওয়া থাকবে। অনেক অনেক মাস্টার্স প্রোগ্রাম আমি আমাদের এক ফ্যাকাল্টি থেকে শুনছি যে প্রতি ইউনিভার্সিটি থেকে একটা করে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, মানে সে এট এ টাইম 3টা ইউনিভার্সিটিতে বলে 3টা সার্টিফিকেট পায়। কিন্তু আমার মাস্টার্স প্রোগ্রাম এরকম শুনছি যে একটা সার্টিফিকেটের উপরে 3টা ইউনিভার্সিটির দেওয়া থাকে। বুঝতে পারছো? এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ওয়াইজ ভ্যারি করে। এন্ড ভাইয়া, স্পেসিফিক প্রোগ্রামের জন্য কি স্পেসিফিক মানে কান্ট্রিতে যাওয়া লাগতে পারে, এটা কি ফিক্স থাকে নাকি এটা চেঞ্জ হয় টাইম কান্ট্রি টু টাইম? আগে থেকে ফিক্সড করা থাকে।
আমি কোডাসের কথা, আমি কান্ট্রি, তুমি যখন অ্যাপ্লিকেশন করবা আমার প্রোগ্রামে ফিক্সড। কোডাস একটা প্রোগ্রাম আছে, সেখানে স্টুডেন্টরা কোর্স দেখে কান্ট্রি সিলেক্ট করে অ্যাপ্লিকেশন পিরিয়ডের সময়। আমি ড্রিমে কান্ট্রি সিলেক্ট করছিলাম, আমি ফার্স্ট সেমিস্টার রাখছি ফ্রান্সে, সেকেন্ড সেমিস্টার জার্মানি, থার্ড সেমিস্টার স্পেন। আমি র্যাম প্লাসেও কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি, ফার্স্ট সেমিস্টার আয়ারল্যান্ড, সেকেন্ড সেমিস্টার স্পেন, থার্ড সেমিস্টার নরওয়ে। তো আমার মাস্টার্স প্রোগ্রামে প্রথম 3টা দেশ কনফার্ম, ফিনল্যান্ড, দেন নরওয়ে, থার্ড সেমিস্টার এখন আছে হাঙ্গেরি, ফোর্থ সেমিস্টার হচ্ছে আমার মাস্টার্স থিসিস, সেটা আমাকে আমার প্রোগ্রাম